রাম নবমী আর মাত্র 21 দিন পরে। তবে রামের অস্তিত্ব কি ছিল তা নিয়ে বারবার বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন করেছে, কিন্তু এই প্রশ্নের কি কোনো মানে হয়? আমরা যদি আমাদের হিন্দু যে ধর্মগ্রন্থগুলো রয়েছে বা পুরাণগুলো রয়েছে, সমস্ত শাস্ত্রতেই রামের কথা উল্লেখ রয়েছে এবং ঠিক 600 বছর আগে কৃত্তিবাস ওঝা তিনি রামায়ণকে বাংলায় অনুবাদ করেছিলেন। অর্থাৎ রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠার কি এখন কোনো জায়গা রয়েছে, নাকি এর পেছনে রাজনীতির গন্ধ রয়েছে? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশিষ্ট লেখক রাজা ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই বিষয়গুলো বারবার কেন উঠে আসছে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রাজাবাবু, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রাম নবমী মাত্র 21 দিন পরে, সেখানে সুজন চক্রবর্তী বলছেন যে এটি নাকি বাংলার সঙ্গে কোনো যোগই নেই, অর্থাৎ রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। তাহলে একটা প্রশ্ন বলুন তো, রামের অস্তিত্ব বা রামের কথা ঠিক কতখানি প্রাচীন? সবার আগে রামের অস্তিত্ব আর প্রাসঙ্গিকতা এই দুটোকে আলাদা করে নেওয়া যায়। আমরা রামের প্রসঙ্গ পেয়েছি একটি বইতে, সেটা এই বইটি সেকালে ধর্মগ্রন্থ হিসেবে আদৌ বিবেচিত হতো কিনা আমার সন্দেহ রয়েছে। এটা একজন মানুষের জীবনী এবং গোটা বইটার মধ্যে, মানে আমি একেবারে প্রথম বইটির কথা উল্লেখ করছি সরাসরি, অর্থাৎ বাল্মীকির রামায়ণ। বাল্মীকি তার রামায়ণ যেভাবে লিখেছেন তাতে মানে যদি কেউ খুব ভালো করে সংস্কৃত বইটা পড়েন তাহলে তার বারবার মনে হবে যে তিনি একটা প্রায় দিনলিপি পড়ছেন, একটা মানুষের স্বাভাবিক জীবনী পড়ছেন। এটা ধর্মগ্রন্থ নয়, এই জায়গাটা পরিষ্কার করা দরকার। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে বাল্মীকির অ্যাপ্রোচটা হলো, যাকে সংস্কৃত ভাষাতেই বলা হয়েছে যদৃষ্টম তল্লিখিতম, তিনি যা দেখেছেন তাই লিখেছেন। তার লেখার মধ্যে থেকে অন্তত এই মনোভাবটা খুব পরিষ্কার হয় যে তিনি রাম সম্পর্কে যা জেনেছেন তা বাস্তব, তা তিনি লিখে রাখেন। প্রথম কথা, অর্থাৎ রামের অস্তিত্বের তো কোনো পাথরে প্রমাণ দেওয়া সম্ভব নয় এখন, এত আগের কথা। কিন্তু আমাদের মধ্যে স্মৃতি এক আশ্চর্য সত্তা নির্মাণ করে, তাকে রাম অতিশয় বাস্তব একটি ব্যাপার, কোনো দেবতা দেবতা নন, অত্যন্ত বাস্তব একটা। প্রথম। দ্বিতীয়ত, বাংলার সংস্কৃতি কাকে বলে এটা ভারী প্রতর্কযোগ্য বিষয়। আমরা যদি এটা ধরে নিই যে যারা বাংলা বলেন তারাই বাঙালি, তাহলে তো বোঝাই যাচ্ছে যে বাংলার আজকের যে অস্মিতা, আজকের যে অস্তিত্ব, তার বয়স বড়জোর 1000 বছর। একদমই তাই। আমরা দেখছি বারবার যে রামের অস্তিত্ব নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, কিন্তু যখন অযোধ্যার মাটিতে আমরা গেছি বা অযোধ্যার ছবি যখন লাগাতার রিপাবলিক বাংলা তুলে ধরেছিল, সেখানে সীতাকুণ্ড থেকে শুরু করে রামের জন্মস্থান অযোধ্যা, সেই যে মন্দির, দশরথ মহল, কৈকেয়ী ভবন, সবটাই তো রয়েছে। তারপরেও কেন বারবার প্রমাণ দিতে হচ্ছে? আমি এখানে একটু স্পষ্ট করে আপনার থেকে জানার চেষ্টা করব, রামের অস্তিত্ব বাংলার সঙ্গে এটা কি রাজনৈতিক নাকি আধ্যাত্মিক? সম্পূর্ণ আধ্যাত্মিক, এটা আগে বুঝে নেওয়া যায়। সম্পূর্ণ আধ্যাত্মিক। আজকে থেকে 1000 বছর আগে, যেটা আমি একটু আগে বলতে যাচ্ছিলাম, আই উড লাইক টু কন্টিনিউ। আজ থেকে 1000 বছর আগে রামচরিত লেখা হয়ে গিয়েছে, যেখানে একদিকে রামের কথা আর একদিকে রামপালের কথা একই সঙ্গে বর্ণনা করা হচ্ছে। কৃত্তিবাস, আচ্ছা একটা কথা বলি, একটা বই যখন একটা ভাষায় অনুদিত হয়ে যায় তখন এটা বোঝা যায় যে তার অনেক আগে থেকেই বইটার একটা চর্চা ওই বাংলা ভাষায় ছিল, বাংলা ভাষায় নয়, বাংলায় ছিল। কৃত্তিবাস সেটাকে অনুবাদ করছেন মাত্র। কাজেই বাংলায় রাম চর্চার বয়স 600 বছর নয়, এই জায়গাটা ভুল করবেন না, আরো অনেক বেশি। তা না হলে 600 বছর আগে অনুবাদটা হতো। এবার 600 বছর আগে থেকে যে রাম কথা, যে পবিত্র পূর্ণ রাম কথা বাংলার মাটিতে ছড়িয়ে রয়েছে, তাকে আমি হঠাৎ করে সংস্কৃতির অন্তর্গত নয় এটা বলতে পারি। একদমই তাই। আপনি সুন্দরভাবে বর্ণনা করলেন যে রাজনৈতিক নাকি আধ্যাত্মিক, এই নিয়ে একটা তর্ক বিতর্ক চলে। আমরা জানি যে রামের যে নয়ন এত সুন্দর, তার নাম দেওয়া হয়েছিল পদ্মলোচন, অর্থাৎ পদ্মের মতো চোখ। সেই একটা পুরাণের কাহিনীও রয়েছে এবং ইতিহাসও রয়েছে যে দুর্গাপুজোর সময় 108টা পদ্মর জায়গায়, নীলপদ্মর জায়গায় একটি সরিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরেই তখন শ্রীরামচন্দ্র তিনি তীরবিদ্ধ করে নিজের চোখটিকে বের করার চেষ্টা করেছিলেন, কেননা তার চোখটিকে পদ্মলোচন বলা হতো বলে। আচ্ছা, আমরা দেখেছি যে পদ্মের ক্ষেত্রে অ্যালার্জি তৈরি হয়েছে এই বাংলার বুকে, বা পদ্মের ক্ষেত্রে আপত্তি তৈরি হয়েছে। তাহলে কি পদ্মলোচন যেই রামচন্দ্র, তার প্রতিও আপত্তি তৈরি হচ্ছে কেন বলুন তো?
না, এটা আমার আদৌ মনে হয় না। একটা জায়গায় পরিষ্কার বুঝতে হবে, রাম কোনো রাজনৈতিক আইকন নন, কোনো কালে ছিলেন না। তিনি জনদেবতা, গণদেবতা, মানুষের দেবতা। এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়া হচ্ছে, গুলিয়ে ফেলা হচ্ছে খুব উদ্দেশ্যপূর্ণ ভাবে। আমি অত্যন্ত অরাজনৈতিক একজন সাধারণ লেখক মাত্র, এবং এবছর বইমেলাতে আমার যে বইটি বেরিয়েছে তার নাম হে রাম। এটা বেরিয়েছে দেশ পাবলিশিং থেকে। হে রাম, কোন রাজনৈতিক দলের সমর্থক না হয়েও রামকে শ্রদ্ধা করা যায়, এই জায়গাটা বুঝতে হবে। নিঃসন্দেহে আপনি আপনি রামকে ভক্তি করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এটা রাজনীতি নয়, কারণ রাম আপনাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে বলেননি, কিচ্ছু বলেননি। তিনি যা বলেছেন সেটা হলো একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে ওঠার গল্প। তিনি তার জীবনে সেটাই চেষ্টা করেছেন। আমরা যদি তাকে অন্তর থেকে শ্রদ্ধা করে অন্তত ওইটুকু রপ্ত করতে পারি, ধন্য হয়ে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিশিষ্ট লেখক রাজা ভট্টাচার্যের সঙ্গে। সত্যি নিজস্ব মতাদর্শ রয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম প্রত্যেকেই রামচন্দ্রকে আদর্শ ভারতীয় হিসেবে বর্ণনা করেছেন। তাহলে রামের সঙ্গে বারবার রাজনীতি কেন জড়িয়ে যাচ্ছে, বা রামেই কেন বারবার অ্যালার্জি তৈরি হচ্ছে বামেদের, এই প্রশ্নটা তো উঠেই আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।